প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকে আমরা ব্যাংক সমন্বয় বিবরণীর একটা অঙ্ক প্র্যাকটিস করব। ব্যাংক সমন্বয় বিবরণী আমাদের কাছে কিন্তু প্রায় একটু জটিল লাগে, আর তার মধ্যে সেটা যদি হয় ক্রেডিট ব্যালেন্স নিয়ে, অর্থাৎ ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত অথবা নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত, এটা হচ্ছে আমাদের ক্রেডিট ব্যালেন্স। আর এই ব্যালেন্সটা নিয়ে যখন আমাদের অঙ্ক করতে হয় তখন এই ব্যাংক সমন্বয় বিবরণীটা কেন যেন আরো একটু বেশি জটিল লাগে। তো সেই জটিল অঙ্ককে কিভাবে আমরা খুব সহজে সলভ করতে পারি সেটাই আজকে আমরা একটা অঙ্ক করার মাধ্যমে দেখব। তো আমরা আজকে যেটা প্র্যাকটিস করব সেটা হচ্ছে আমরা টেস্ট পেপার থেকে একটা অঙ্ক সলভ করব। এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2023-এ আমাদের 6 নাম্বার যে অঙ্কটা আসছিল সে অঙ্কটা। তো এখানে আমাদের অঙ্কটা করতে বলছে হচ্ছে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে। তো ক নাম্বারে বলছে, দেখো ক নাম্বারে আমাদের যে অঙ্কটা বলছে সেটা হচ্ছে যে 6 নং দফায় নগদান বইতে কত টাকা কম বা বেশি লেখা হয়েছে। তাহলে আগে আমরা 6 নং দফাটা একটু পড়ি। 6 নং দফাটা আমাদের কি বলছে যে ব্যাংক কর্তৃক 6,600 টাকার একখানি বিলের বিপরীতে 6,200 টাকা আদায় করে বিলের সম্পূর্ণ মূল্য দ্বারা নগদানভুক্ত হয়েছে। তার মানে ব্যাংক কর্তৃক 6,600 টাকার একখানি বিলের বিপরীতে 6,200 টাকা আদায় করে, তার মানে আমার যে বিলটা, এই বিলটা ছিল হচ্ছে 6,600 টাকা, কিন্তু আদায় করা হয়েছে 6,200 টাকা। তাহলে আমার ব্যাংকে টাকা বেড়েছে কত? 6,200 টাকা। আমার বিলটা ছিল কত? 6,600 টাকা, কিন্তু আদায় করা হয়েছে 6,200 টাকা। এখন দেখো এখানে কি বলছে, তারপরে যে আদায় করার বিলের সম্পূর্ণ মূল্য দ্বারা নগদানভুক্ত হয়েছে। তার মানে আমার যে নগদান বই, সেই নগদান বইতে কিন্তু আমি 6,200 টাকা লেখার কথা ছিল, কিন্তু ওখানে লেখা হয়েছে 6,600 টাকা। তার মানে বেশি টাকা লেখা হয়েছে কত? এই যে দুটো মাইনাস করে দাও, তাহলে 400 টাকা হচ্ছে আমার বেশি লেখা হয়েছে। তো ক নাম্বারের অ্যান্সারটা আসবে যে 6 নং দফায় নগদান বইতে 400 টাকা বেশি লেখা হয়েছে। আচ্ছা, আই হোপ অল ক্লিয়ার। এরপরে দেখো খ নাম্বারে কি বলেছে যে কেবলমাত্র ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে তার পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ আমার যে এন্ট্রিগুলো শুধুমাত্র ব্যাংক বিবরণীতে ব্যাংক বিবরণীতে এন্ট্রি করা হয়েছে, নগদান বইতে এন্ট্রি করা হয়নি, এমন যে এন্ট্রিগুলো আছে শুধুমাত্র সেই এন্ট্রিগুলোর যোগফল নির্ণয় করতে বলেছে। ওকে, তাহলে চলো আমরা আগে এন্ট্রিগুলো একটু দেখে নেই, কি কি এন্ট্রি আমাদের এখানে আসবে। সো মাথায় রাখবে এখানে শুধুমাত্র আমার যে এন্ট্রিগুলো ব্যাংকে লিপিবদ্ধ হয়েছে সেগুলোই আসবে। আচ্ছা, ফার্স্টে কি বলছে? ফার্স্টে তো আমার ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, এটা তো আমার ব্যালেন্স দেওয়া আছে, সো এটা আসবে না। আচ্ছা, দেন 7,000 টাকার চেক ইস্যু করা হয়েছে যা ব্যাংকে উপস্থাপিত হয়নি। তার মানে এটা আমার নগদান বইতে লিপিবদ্ধ করা হয়েছে, ব্যাংকে লিপিবদ্ধ হয়নি। ওকে, তাহলে এটা আসবে না। একজন দেনাদার 8,500 টাকার সরাসরি ব্যাংকে জমা দিয়েছে যা নগদান বইতে লেখা হয়নি। তার মানে আমার কিন্তু এটা আসবে যে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা, এই যে আমার এটা, হ্যাঁ, এই 8,000 টাকা কিন্তু আমার আসবে। আচ্ছা, তাহলে এটা আমাদের কত নাম্বার এন্ট্রি? এটা হচ্ছে আমাদের 3 নাম্বার এন্ট্রি। ওকে, তো তোমরা যখন অঙ্কটা করবা তখন এইভাবে ঘর কেটে নিবা, ঘর কেটে সুন্দরভাবে অঙ্কটা সলভ করবে। যে টাকা, হ্যাঁ, টাকা, দুটো টাকার ঘরও দিতে পারো, একটা টাকার ঘরও দিতে পারো। তো উপরে লিখে দিবে খ নাম্বার, খ নাম্বার কিসের পরিমাণ বের করতেছি সেটাও লিখবে। তাহলে দেখো আমাদের ফার্স্ট যে এন্ট্রিটা আসবে সেটা হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বার এন্ট্রি যে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংক জমা। দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংক জমা কত টাকা? 8,500 টাকা। আচ্ছা, এরপরে 4,500 টাকার চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক এখনো আদায় হয়নি। তার মানে আমি 4,500 টাকার একটা চেক ব্যাংকে জমা দিয়েছি কিন্তু ব্যাংকে এখন আদায় হয়নি, তার মানে ব্যাংকে এটা লিপিবদ্ধ হয়নি, কিন্তু আমার নগদান বইতে ঠিকই লিপিবদ্ধ হয়েছে। তাহলে এটাও আসবে না। 5 নম্বরে কি বলছে দেখো, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় 3,500 টাকা যা নগদান বইতে লেখা হয়নি। তার মানে আমার ব্যাংক একটা লভ্যাংশ আদায় করেছে কিন্তু সেটা আমি নগদান বইতে লিখিনি, তাহলে অবশ্যই এখানে কি আসবে? আচ্ছা, এটা হচ্ছে আমার কয় নাম্বার এন্ট্রি? 5 নাম্বার এন্ট্রি। ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় কত টাকা?
3,500 টাকা। ওকে ফাইন, দেন আবার আমরা পড়ি, দেখো 6 নাম্বার, ব্যাংক কর্তৃক 6,600 টাকার একখানি বিলের বিপরীতে 6,200 টাকা আদায় করে বিলের সম্পূর্ণ মূল্য দ্বারা নগদানভুক্ত হয়েছে। তার মানে এটা কিন্তু আমার নগদানভুক্ত হয়েছে, যদিও বেশি ভুক্ত হয়েছে বাট হয়েছে, দিস মিনস এটা আমার এখানে আসবে না। এরপরে দেখো, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 200 টাকা এবং মঞ্জুরকৃত সুদ 700 টাকা নগদান বইতে লেখা হয়নি। তার মানে এখানে যে আমাদের দুটো এন্ট্রি আছে, এটার কিন্তু একটিও নগদান বইতে লেখা হয়নি, তাহলে কি আমার এই দুটো আসবে? তাহলে আমার এটা কয় নাম্বার? এটা হচ্ছে আমাদের 7 নাম্বার। কি কি আসবে এখানে? যে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ হচ্ছে আমার 200 টাকা, আর মঞ্জুরকৃত সুদ হচ্ছে 700 টাকা। বাস, দেখো এখানে কিন্তু আমার চেয়েছে কি, যে আমার ব্যাংকে মোট কত টাকা লেনদেন লিপিবদ্ধ হয়েছে যা নগদান বইতে লেখা হয়নি। এখানে কিন্তু বলেনি যে ব্যাংকে বেড়েছে না কমেছে, বাড়ুক বা কমুক, ইট ডাজন্ট ম্যাটার। দ্য ম্যাটার ইজ তোমার এখানে নগদান বইতে লিপিবদ্ধ হয়নি বাট ব্যাংকে লিপিবদ্ধ হয়েছে এমন লেনদেনগুলোর যোগফল। ওকে, তাহলে এখন আমাদের এই চারটা এন্ট্রি যোগ করে দিলেই বাস, ম্যাথ সলভ। 12,900 টাকা কি আমার অ্যান্সার। ওকে, আই হোপ অল ক্লিয়ার। আচ্ছা, এরপরে দেখো গ নাম্বার আমাদের কি করতে বলছে, যে উপযুক্ত লেনদেনগুলো অবলম্বনে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। এই যে এখানে হচ্ছে আমাদের মেইন খেলোয়াড়, তাই না, যেটা আমাদের মাথার উপর দিয়ে যায় সবসময়, বা এই যেখানে মাথার উপর দিয়ে যাওয়ার কিছু নাই। ঠিক আছে, তুমি যদি মূল জিনিসটা ধরতে পারো, দিস ইজ ভেরি ইজি। ওকে, দিস ইজ ভেরি ইজি ম্যাথ। আর এটা তোমার পরীক্ষায় সলভ করার সময় খুবই অল্প সময় সলভ করা যায়, যা তোমাকে অনেক টাইমও সেভ করবে। তাই একটু মনোযোগ দিয়ে শোনো, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। না বুঝলে তুমি আমার কমেন্ট সেকশনে প্রশ্ন করো, ইনশাল্লাহ বুঝিয়ে দেবো। জাস্ট একটু মনোযোগ দাও। দেখো এখানে আমাদের কি বলছে, একটা ব্যাংক সমন্বয় বিবরণী করতে বলছে, যেটা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। তার মানে কি, এটা আমার একটা ক্রেডিট ব্যালেন্স। মনে আছে আমাদের ক্রেডিট ব্যালেন্স গুলো কি কি? আমাদের টোটাল দুই ধরনের ব্যালেন্স, একটা হচ্ছে ডেবিট ব্যালেন্স, একটা হচ্ছে ক্রেডিট ব্যালেন্স। ডেবিট ব্যালেন্সে কি কি? ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত এবং নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, এই দুটো হচ্ছে আমাদের ডেবিট ব্যালেন্স। আর নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত এবং ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, এই দুটো কি? এই দুটো হচ্ছে আমার ক্রেডিট ব্যালেন্স। তো যখন আমাদের ক্রেডিট ব্যালেন্স নিয়ে আমরা অঙ্ক করব, তখন আমার আইডল কে? তখন আমার আইডল হচ্ছে নগদান বই। আমার নগদান বইতে যদি টাকা বাড়ে, আমি অঙ্কে টাকা বাড়াবো। আমার নগদান বই যদি টাকা কমে, আমিও টাকা কমাবো। আমি সবসময় এখন কার মতো হব? আমি হব নগদান বইয়ের মতো হব। জাস্ট এই কথাটা মাথায় রেখো। আচ্ছা, তাহলে ধরো শুরু করা যাক। টাকা টাকা দেখো, বিবরণ টাকা টাকা মাথায় রেখো, আমরা কার মতো হব? আমরা নগদান বইয়ের মতো হব। তাহলে এখন আমরা শুরু করব, যে 1 নম্বর এন্ট্রি কি আছে? ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। তো প্রথমে আমরা উদ্বৃত্তটা লিখে নিব। কি লিখবো? ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত কত টাকা? 21,500 টাকা। আমরা সবার শেষের ঘরে বসিয়ে দেব। আচ্ছা, এরপর এখন আমরা সবাই জানি এখানে যোগ, কিছু দূর পরে বিয়োগ। ওকে, এখন দেখো 2 নম্বরে কি বলছে, যে 6,000 টাকার চেক ইস্যু করা হয়েছে যা ব্যাংকে উপস্থাপিত হয়নি। তার মানে আমি আমার যে পাওনাদার, তাকে আমি একটা 6,000 টাকার চেক দিয়েছিলাম। সরি, 7,000 টাকার একটা চেক দিয়েছিলাম, কিন্তু সেই চেকটা সে আদায়ের জন্য ব্যাংকে উপস্থাপন করেনি।
তাহলে আমি যখন আমার পাওনাদারকে 7,000 টাকার চেকটা দিয়েছিলাম, আমি কিন্তু ঠিকই কি ধরে নিয়েছিলাম যে আমার পাওনাদার ব্যাংকে থেকে টাকা তুলে নেবে, তো আমার ব্যাংকে টাকা কমে যাবে। ঠিক আছে, এখন আমি আমার নগদান বই থেকে টাকা কমিয়েছি, কিন্তু ব্যাংকে এখনো জমা হয়নি, তাহলে কি ব্যাংকে কিন্তু টাকা কমেনি। তো আমি এখন কার মতো হচ্ছি? আমার নগদান বইয়ের মতো হচ্ছি। যেহেতু আমার নগদান বই টাকা কমিয়েছে, তাহলে আমার এই ম্যাথেও টাকা কি করতে হবে? কমাতে হবে। তাহলে 1 নম্বর এন্ট্রি যাবে কোথায়? আমার বিয়োগে। 7,000 টাকার চেক ইস্যু করা হয়েছে যা ব্যাংকে উপস্থাপিত হয়নি। তাহলে ইস্যুকৃত চেক ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপিত হয়নি। কত টাকা? 7,000 টাকা। দেন একজন দেনাদার 8,500 টাকার সরাসরি ব্যাংকে জমা দিয়েছে যা নগদান বইতে লেখা হয়নি। তার মানে আমার দেনাদার সরাসরি ব্যাংকে টাকা জমা দিয়েছে, কিন্তু আমি নগদান বইতে লিখিনি। তার মানে আমার নগদান বইতে, ধরো আমার যদি ব্যাংকে নগদান বইতে 40,000 টাকা থাকে, সাপোজ আমার নগদান বইতে 40,000 টাকা ছিল এবং ব্যাংকেও 40,000 টাকা ছিল, কিন্তু এখন আমি কার মতো হচ্ছি? নগদান বইয়ের মতো হচ্ছি, মনে রেখো। এখন আমার দেনাদার কি করেছে? ব্যাংকে এসে সরাসরি আমার চেক জমা দিয়েছে কত টাকা? 8,500 টাকা। 8,500 টাকা, হ্যাঁ, কিন্তু নগদান বইতে আমি লিপিবদ্ধ করিনি। তাহলে আমার ব্যাংকে টাকা বেড়েছে, 48,500 টাকা হয়েছে, কিন্তু আমার নগদান বই কিন্তু যা ছিল তাই। এখন আমি কার মতো হচ্ছি? এখন আমি হচ্ছি আমার নগদান বইয়ের মতো। তাহলে নগদান বইয়ের মতো হওয়ার কারণে আমার এখন কি করা লাগবে? তাহলে এই 8,000 টাকা, 8,500 টাকা এখান থেকে মাইনাস করে দেওয়া লাগবে। তাহলেই তো আমি আবার সেই আগের ব্যালেন্সে চলে আসবে। তাহলে এখানেও কি আমার মাইনাস 8,500 টাকা। তাহলে 2 নাম্বার এন্ট্রিটা আসবে কি? যে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংক জমা, দেনাদার কর্তৃক ব্যাংক জমা যা নগদানভুক্ত হয়নি, যা নগদান ভুক্ত হয়নি। কত টাকা? 8,500 টাকা। এরপরে দেখো 4,500 টাকার চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু ব্যাংক কর্তৃক এখন আদায় হয়নি। ওকে, 4,500 টাকার আমার একটা চেক আমি ব্যাংকে জমা দিয়েছিলাম। 4,500 টাকার একটা চেক আমি ব্যাংকে জমা দিয়েছি। তো যখন আমি ব্যাংকে জমা দিয়েছি 4,500 টাকার একটা চেক, তখন তো আমি আমার নগদান বইতে টাকা বাড়িয়ে দিয়েছি, তাই না? তাহলে নগদান বইতে তো আমি এখন টাকা কি করেছি? বাড়িয়ে দিয়েছি, কিন্তু আমার ব্যাংকে এখনো টাকা বাড়েনি। ওকে ফাইন, কারণ এখন কার মতো হচ্ছি? নগদান বইয়ের মতো হচ্ছি। তাহলে নগদান বইয়ের মতো হওয়ার জন্য আমাকে কি করা লাগবে? ব্যাংকেও আমার কি তাহলে 4,500 টাকা যোগ করা লাগবে, তাহলেই তো আমি নগদান বইয়ের মতো হব, তাই না? তাহলে আমার এনডিটা কোথায় যাবে? এনডিটা যাবে হচ্ছে প্লাসে। তো প্লাসে আসবে কি? যে আদায়ের জন্য কোথায় গেল? এই আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক। আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক যা আদায় হয়নি। কত টাকা? 4,500 টাকা। ওকে, দেন দেখো ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় 3,500 টাকা যা নগদান বইতে লেখা হয়নি। তার মানে সেম ওই যে একটু আগে যেটা আমরা করলাম, যে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় যা নগদান বইতে লেখা হয়নি। আমার ব্যাংকে টাকা ঠিকই বেড়েছে, কিন্তু আমার নগদান বইতে লেখা হয়নি, আমার নগদান বইতে যা ছিল তাই। তাহলে এখন আমার নগদান বইয়ের মতো হওয়া লাগবে, তাহলে কি করা লাগবে? অবশ্যই মাইনাসে যাবে। তাহলে ব্যাংক কর্তৃক বিনিয়োগের ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় যা নগদানভুক্ত হয়নি। তোমরা একটু লিখে নিও কষ্ট করে প্লিজ। এটা হচ্ছে আমার কত টাকা? 3,500 টাকা। ঠিক আছে, দেন দেখো 6 নম্বর এন্ট্রি। ব্যাংক কর্তৃক 6,600 টাকার একখানি বিলের বিপরীতে 6,200 টাকা আদায় করে বিলের সম্পূর্ণ মূল্য দ্বারা নগদানভুক্ত হয়েছে। এখন দেখো
আমি 6,600 টাকার একটা বিল ভাঙিয়ে আমার ব্যাংকে টাকা পেয়েছে হচ্ছে 6,200 টাকা। ওকে, কিন্তু আমার নগদান বইতে আমি হিসাবভুক্ত করছি কত? সম্পূর্ণ টাকা। 6,600 টাকায় কিন্তু আমি নগদানভুক্ত করে ফেলেছি। তাহলে এখন আমার ব্যাংকের চাইতে আমার নগদান বইতে কি 400 টাকা বেশি লেখা আছে? হ্যাঁ, বেশি বেশি লিখছে, কিন্তু লিখছে তো নগদান বই। এখন আমি কার মতো হচ্ছি? নগদান বইয়ের মতো হচ্ছি। তো নগদান বইয়ের মতো হওয়ার কারণে আমাকে এখন কি করা লাগবে? ওই 400 টাকা যোগ করা লাগবে। তাহলে 2 নম্বর এন্ট্রিটা আমাদের যোগে যে আদায়কৃত বিল যা সম্পূর্ণ মূল্য লিপিবদ্ধ করা হয়েছে। কত টাকা আসবে এখানে? তাহলে আমার 400 টাকা। এরপরে দেখো কি বলছে, যে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 200 টাকা এবং মঞ্জুরকৃত সুদ 700 টাকা। এখন দেখো, যা নগদানভুক্ত হয়নি, তার মানে যখন আমার ব্যাংক চার্জ করেছে, চার্জ করলে আমাদের ব্যাংকে থেকে টাকা কমে যায়, আর সুদ মঞ্জুর করলে হচ্ছে ব্যাংকে টাকা বেড়ে যায়, কিন্তু কোনোটাই নগদানভুক্ত হয়নি। তার মানে আমার নগদে 200 টাকা যে ব্যাংক কমাইছে, সেটা কিন্তু আমার নগদানভুক্ত হয়নি। তাহলে আমাকে এখন কি করা লাগবে? ব্যাংকে টাকা বাড়াতে হবে 200 টাকা, আর যে আমার মঞ্জুরকৃত সুদ আছে সেটা কি করা লাগবে? সেটা হচ্ছে মাইনাস করা লাগবে। তাহলে আমার প্লাসে আসবে হচ্ছে ধার্যকৃত সুদ, ধার্যকৃত সুদ যা নগদানভুক্ত হয়নি, এটা হচ্ছে আমার কত টাকা? হচ্ছে 200 টাকা। আর মঞ্জুরকৃত সুদ 700 টাকা, এটা হচ্ছে আমার কোথায় যাবে? মাইনাসে। ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ, মঞ্জুরকৃত সুদ 700 টাকা। ওকে ফাইন, তাহলে আমরা এখন এগুলো যোগ করব, এগুলো যোগ করে বিয়োগ হবে। তাহলে আমার এখানে আসতেছে হচ্ছে 4,500, আর হচ্ছে 400, 600, 6, 5, 11, 5,100 টাকা। এটা হচ্ছে কি হবে? আমার প্লাস হবে 5,100। তাহলে 21,500 আর হচ্ছে 5,100, তাহলে 26,600। আর এগুলো যোগ করে এখন আমার বিয়োগ হবে, তাহলে 7,000 আর হচ্ছে 3,000, 10, 11, 11 আর 8 হচ্ছে 19,700 টাকা। এটা হচ্ছে আমার মাইনাসে যাবে। তাহলে এখন মাইনাস করো 26,600 থেকে 19,700 টাকা। তাহলে 7 আছে, কত হলে 16 হবে আমার? 7, 8, 9, 10, 9, 0, 0, 9, 1, 10, তাহলে হচ্ছে 6,900 টাকা। 6,900 টাকা। তো এই 6,900 টাকা এটা কি? এটা হচ্ছে আমার নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত। বাস, আমাদের ম্যাথ কিন্তু সলভ হয়ে গেছে। তো আশা করি তোমরা সবাই অঙ্কটা বুঝতে পেরেছো। তো অডিয়েন্স, এই অঙ্কটা যে আমরা করলাম, সলভ করলাম, আসলে কি অনেক কঠিন লেগেছে? এমন কি হয়েছে যে তুমি বুঝতে পারোনি? ব্যাপারটা কিন্তু খুবই ইজি, যদি তুমি মূল জিনিসটা বুঝতে পারো এবং একটু মনোযোগ দিয়ে অঙ্কটা বোঝার চেষ্টা করো। কারণ আমরা ব্যাংক সমন্বয় বিবরণীর কথা শুনলে কেমন যেন মানে ব্রেনে আগে একটা সিগন্যাল দিয়ে দেই যে আরে ভাই এটা তো অনেক জটিল চ্যাপ্টার, এটা ভাই কিচ্ছু বুঝুম না। না, ব্যাপারটা এমন না, এটা খুবই ইজি অ্যান্ড খুবই সিম্পল একটা চ্যাপ্টার, যার অঙ্কগুলো করতে খুবই অল্প সময় লাগে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো
অ্যান্ড তোমাদের কোন টপিকের উপরে ভিডিও বানালে বা কোন টপিকের উপরে ক্লাস করালে তোমাদের জন্য ইজি হবে আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। অ্যান্ড থ্যাংক ইউ অল ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।